হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সরলরেখা পার্ট 2 বা পর্ব 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। সো পার্ট 2 তে আমরা আরো কয়েকটি টপিক দেখব। এই টপিকগুলা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বেশ এমসিকিউ আসতে দেখা যায়। সো খুবই সাবধানে করবা। আমিও খুব বেশি তাড়াহুড়া করব না, স্লোলি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। সো প্রথমেই আমাদের পার্ট 2 তে দেখো, সরলরেখাতে আমাদের হচ্ছে যে বিভক্তিকরণ বলে একটা পার্ট আছে। বিভক্তিকরণ বলে একটা পার্ট আছে। এই বিভক্তিকরণের ক্ষেত্রে আমাদেরকে বেশ কয়েকটা বেসিক জানতে হবে এবং বিভক্তিকরণের দুইটা পার্ট, একটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণ আর একটা হচ্ছে বহির্বিভক্তিকরণ। সো আমরা যদি বিভক্তিকরণের ক্ষেত্রে অন্তর্বিভক্তিকরণ এবং হচ্ছে বহির্বিভক্তিকরণ এই দুইটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, তাহলে বোঝার জন্য আমরা একটু একটা এক্সট্রা পেজ নিয়ে প্রথমে বোঝার চেষ্টা করব। ধরো আমাদের কাছে একটা পয়েন্ট আছে, এখানে আরেকটা পয়েন্ট আছে। এই পয়েন্টকে আমরা এ পয়েন্ট বলতেছি, এই পয়েন্টকে আমরা বি পয়েন্ট বলতেছি এবং এইটা হচ্ছে একটা রেখা। ঠিক আছে? এখন এই যে রেখাটা আমরা নিলাম, এই রেখার এই জায়গাতে এ পয়েন্টে ধরো আমাদের x1 y1 দুইটা পয়েন্ট দেয়া আছে আর এই পয়েন্টে x2 y2 দুইটা পয়েন্ট দেয়া আছে। সো মাঝখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের xy, হ্যাঁ, xy। সো xy যেই বিন্দুটা, এই বিন্দুটা যদি আমাদের এই জায়গাটাকে বিভক্তি করে, তাহলে দেখা যাবে কি একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্তি করবে। এই পাশের অনুপাতটা m1 আর এই পাশের অনুপাতটা m2। যেই সাইডে 1 ধরবো সেই সাইড থেকে 1ই নিব, যেই সাইডে 2 ধরবো সেই সাইডে আমরা 2ই নিব। সো এই যে xy পয়েন্ট, এটা কিন্তু আমাদের বিভক্তিকরণ করলো হচ্ছে m1 এবং m2 এই অনুপাতে। তো ব্যাপারটা হবে এরকম, যদি আমাদের m1 m2 অনুপাতে বিভক্তিকরণ করে, তো আমরা x y এর ভিতরে যখন আমরা x এর স্থানাঙ্ক বের করতে যাব, তখন দেখো এই m1 অনুপাতটা x2 এর সাথে গুণ হবে। কারণ কি, m1 থেকে x2 দূরে আছে। সো ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমি নামকরণ নাও করি, যেই পয়েন্টটা তুমি নিবা, যেই অনুপাতটা নিবা তার সাথে ঠিক অপোজিটে যাবা। যেই অনুপাতটা তুমি নিবা তার সাথে ঠিক অপোজিট বিন্দুতে যাবা। সো এই অনুপাতটা এই বিন্দুকে নির্দেশ করে না, সো এই বিন্দু নিলে হবে না, তার অপোজিট বিন্দু নিতে হবে। সো m1 x2, m1 x2 একটা পার্ট আসবে এবং m2 x1 একটা পার্ট আসবে। m1 x2 m2 x1 এবং নিচে আসবে অনুপাত দুইটার যোগফল। ঠিক আছে? অনুপাত দুইটার যোগফল। এটা আসবে কি, x বিন্দু যদি তুমি বের করতে চাও। এখন তুমি যদি y বিন্দু বের করতে চাও, তাহলে কি করবা? y বিন্দু বের করতে গেলে দেখো, y এর জন্য m1 y2 বের করবা। m1 y2 প্লাস m2 y1, এভাবে। এবার নিচে তুমি কি করবা? m1 প্লাস m2 এইটা বের করবা। সো এইভাবে কিন্তু তুমি অনায়াসে জিনিসটা বের করতে পারো। এটা হচ্ছে তোমার বেসিক, এবং সেটা কি, অন্তর্বিভক্তিকরণের জন্য। এবার অন্তর্বিভক্তিকরণের জায়গায় তুমি যখন বহির্বিভক্তিকরণে যাবা, বহির্বিভক্তিকরণে যাবা, বহির্বিভক্তিকরণ মানে হচ্ছে ধরো a এবং b এই দুইটা বিন্দুটাই বিভক্তিকরণ হবে, বাট এই রেখার ভিতরে না, রেখার বাইরে কোথাও একটা বিভক্তিকরণ হবে। বাইরে এই বিন্দুতে বিভক্তিকরণ হইতে পারে। সো এই বিন্দুতে বিভক্তিকরণ গেলে সেম ভাবে তোমার মনে হইতে পারে যে ফর্মুলাতে একটু চেঞ্জ আসবে, কিন্তু ফর্মুলাতে কোনো চেঞ্জ আসবে না। তুমি শুধু ওই একই ভাবে করবা, যে x এর জায়গায় যখন ক্যালকুলেশন করবা, y এর জায়গায় যখন ক্যালকুলেশন করবা, সো তোমার m1 x2 ই হবে, m2 x1 ই হবে, জাস্ট প্লাসের জায়গায় এখন মাইনাস হবে। নিচে m1 প্লাস x2 এর জায়গায় m1 মাইনাস m2 হবে। সেম ভাবে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। সো এই যে ফর্মুলা তুমি লিখলা, আগেরটাতে কি ছিল? আগেরটাতে প্লাস ছিল, এখন তুমি মাইনাস নিছো। সো বিভক্তিকরণ আগের মতো সেমই আছে। সো আমি ধরে নিছি এই জিনিসপত্রগুলো তোমার আগে হচ্ছে পড়া আছে, এই জন্য জাস্ট একবার রিভিউ করলাম। এরপরে আমরা হচ্ছে যে এই ফর্মুলা অনুযায়ী সামনে ম্যাথ দেখব। সো সামনে ম্যাথ দেখার আগে আমাদের এই জায়গাতে দুই ধরনের কেস হয়। একটা হচ্ছে যে বিন্দু অনুপাত দেয়া থাকে, বিন্দু বের করতে হয়। আরেকটা কেস হচ্ছে যে বিন্দু দেয়া থাকে, অনুপাত বের করতে হয়। কখনো যদি বিন্দু দেয়া থাকে আর অনুপাত বের করতে হয়, তখন আমাদের দেখো ফর্মুলা হচ্ছে, যখন আমাদের বিন্দু দেয়া থাকবে, দেখো x1 y1 x2 y2 এবং ওই বিন্দুটা দেয়া আছে, xy বিন্দু দেয়া আছে, তখন আমাদেরকে অনুপাত বের করতে হলে k:1 ধরে নিতে হয়। m1 m2 ধরে নিতে পারবা, m1 m2 ধরে নিয়েও করতে পারবা, বাট k:1 ধরলে জিনিসটা বের করা ইজি হয়। তো তুমি ধরে নিবা এই বিন্দুটা হচ্ছে xy এবং এই অংশটা k আর এই অংশটা হচ্ছে 1। তখন ফর্মুলা অনুযায়ী কি হবে বলতো? x ইকুয়ালস টু k ইন্টু x2 এবং তোমার 1:x1 এরকম আসবে। সো কারণ কি, m1 ইন্টু x2 ছিল এবং m2 ইন্টু তোমার x1 ছিল। সো এইটা কি হবে? একটা আরেকটা ঠিক অপোজিটে যাবে।
একটা একটা যখন অপোজিটে যাবে তখন তুমি এটা বের করার জন্য কি করবা, এই যে এই অংশটা এইভাবে নিবা। সো এবার নিচে দেখো k+1 আসবে। এবার এই বিন্দুটা তুমি অলরেডি জানো, তাহলে এখানে অজানা শুধু দেখো k এর মান, অজানা শুধুমাত্র কি k এর মান। যখন তুমি k এর মান পেয়ে যাবা, k এর মান পেয়ে যাবা, k এর দুই ধরনের মান পাবা, k এর একটা মান পাবা প্লাস, একটা মান পাবা মাইনাস। যদি প্লাস পাও তাহলে অন্তর্বিভক্তিকরণ, আর মাইনাস পেলে বহির্বিভক্তিকরণ। তাহলে কি একবারে অনায়াসে তুমি k এর মান পেয়ে যাচ্ছ। সো প্লাস পেলে অন্তর্বিভক্তি, মাইনাস পেলে বহির্বিভক্তি, এটা মনে রাখতে হবে। সো এই অংশটা একটু প্র্যাকটিস করবা, এটা প্র্যাকটিস করার পর তারপরে ম্যাথে যাবা। এবার এবার আমরা একটু এখান থেকে শর্টকাট নিয়ম দেখব। শর্টকাট নিয়ম কি, দেখো বিভিন্ন টাইপের শর্টকাট আছে, তার ভিতরে এই শর্টকাটটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবা। প্রথম আমাদেরকে বলতেছে যে যখন এক্স অক্ষ অনুপাতে বিভক্ত করে, দেখো এক্স অক্ষ বিভক্ত করে মানে কি, ধরো এখানে একটা বিন্দু, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। সো এই বরাবর আমাদের এক্স অক্ষ গেছে। সো এক্স অক্ষ একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করছে। সো এক্স অক্ষ বিভক্ত করা মানে কি জানো, এক্স অক্ষের উপর ওয়াই এর মান কি বলতো, 0। এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0। সো আমরা যদি এখন এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0 পাই, তার মানে আমরা যখন ওয়াই বিন্দু বের করছিলাম, ভালো করে খেয়াল করো, তখন আমাদের m1 y2 প্লাস m2 y1 ছিল, ডিভাইডেড বাই m1 প্লাস m2 ছিল। সো যখন আমাদের এক্স অক্ষের উপর বা এক্স অক্ষ তোমার হচ্ছে অন্তর্বিভক্তিকরণ করছে, তখন y এর মান 0 আসছে, তার মানে এই অংশটার মান 0। সো এই জায়গায় 0 ইকুয়ালস টু আমাদের m1 প্লাস m2 হবে নিচে, আর উপরে হবে m1 y2 প্লাস m2 y1। এবার আর গুণ করলে দেখো m1 y2 প্লাস m2 y1 ইকুয়ালস টু 0 হয়। সো পরবর্তী লাইনে m1 y2 ইকুয়ালস টু মাইনাস m2 y1 এটা আসে। সো m1 ডিভাইডেড বাই m2 ইকুয়ালস টু মাইনাস y1 ডিভাইডেড বাই y2 আসে। সো তুমি জানো যে জেনারেলি m1 m2 এইটা যদি হচ্ছে তোমার m1 m2 এটা যদি তোমার পজিটিভ হয়, তাহলে সেটা অন্তর্বিভক্তিকরণ, নেগেটিভ হলে বহির্বিভক্তিকরণ। কিন্তু দেখো এখানে ভ্যালুতেই একটা নেগেটিভ আছে, নেগেটিভ আছে একটা ভ্যালুতেই। সো এই জায়গায় m1 m2 তুমি যদি পজিটিভ বসাও, এই সাইডে গেলে নেগেটিভ হয়ে যাবে, এই জায়গায় তুমি নেগেটিভ বসালে এই সাইডে গেলে পজিটিভ হয়ে যাবে। তার মানে এই জায়গাতে দেখো যখনই তুমি y1 ডিভাইডেড বাই y2 এই অনুপাত নিবা, যখনই x অক্ষ বলবে তখন তোমার বেশি কিছু করা লাগবে না। x অক্ষ অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করছে মানেই তুমি শুধু y1 y2 নিবা, y1 y2 এর যে অনুপাত ওটা নিবা। কিন্তু প্রবলেম হইতেছে সেটা অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত বের করার জন্য দেখতে হবে যে যদি পজিটিভ আসে তার মানে বহির্বিভক্তিকরণ, কারণ কি বেসিক্যালি অন্তর্বিভক্তিকরণের জন্য পজিটিভ হয়, বাট যেহেতু শুধু অনুপাত নিচ্ছি তাহলে এটা হচ্ছে বহির্বিভক্তিকরণ। আর নেগেটিভ আসলে হচ্ছে তোমার অন্তর্বিভক্তিকরণ, কারণ কি এই জায়গায় নেগেটিভ, এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যায়, তখন এটা অন্তর্বিভক্তিকরণ হয়। সো এই জায়গাতে আমরা এক্সট্রা মাইনাস চিহ্নিত করে তারপর আমাদের ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। সেম ভাবে যখন তুমি y অক্ষকে করবা তখন x এর মান 0, তখন x1 ডিভাইডেড বাই x2 এইটা আসে আমাদের ফর্মুলা, কেমন। সো এই পর্যন্ত জানলেই হচ্ছে, এই অংশটা আমাদের তেমন একটা কাজে লাগে না। সো এই পর্যন্ত জানার পরে আমরা এখন বেসিকে চলে যাব। এরপরে দেখো আমাদের বলছে যে -2 4 এবং 4 2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। সো x অক্ষ বিভক্ত করে মানে y এর মান 0, y এর মান 0 হওয়া মানে y1 মাইনাস y2, y2 তার মডুলাস হয়, y1 মাইনাস y2 তার মডুলাস হয়। সো এখানে আমাদের দেখো y1 দেয়া আছে 4, y1 দেয়া আছে 4, y2 দেয়া আছে হচ্ছে -2। সো y1 ডিভাইডেড বাই y2 মানে কি 4 ডিভাইডেড বাই -2 তার মডুলাস। তার মানে কি বলতো, উপরে আসবে 2 নিচে আসবে 1। সেখানে আসে হচ্ছে আমাদের 2:1 এই অনুপাত আসে। কত আসে? 2:1। সো 2:1 দেখো এখানে একটা মাইনাস আসছিল, এখানে মাইনাস আসা মানে এটা কিন্তু অন্তর্বিভক্তিকরণ। তার মানে এটা অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে 2:1 মানে অপশন এ হবে। একটু আগে যে বেসিকটা দেখে আসছি, সো বেসিকটা আমরা তো আগেই আলোচনা করছি কেমনে আসে, এই জন্য এখানে আলোচনা করলাম না, শর্টকাট অনুযায়ী আমরা এটা ক্যালকুলেশন করে দেখাই দিলাম। এরপরে বলছে দেখো যে 3 1 এবং 5 2 বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখাকে 3:5 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করো। সো বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সো আমরা একটা বিন্দু ধরে নিলাম 3 1, আর একটা বিন্দু ধরে নিলাম 5 2, এভাবেই বসাবা, সবকিছুকে এভাবেই চিহ্নিত করে করবা। এবার 3:4 অনুপাতে যদি করে, এই পয়েন্টে আমার বহির্বিভক্তি হয়েছে। সো বহির্বিভক্তি হইলে যখন আমি x এর বিন্দু ধরবো, তখন দেখো এই 3 হবে 5 এর সাথে, সো 3 5 15 মাইনাস ফর্মুলা অনুযায়ী 4 যাবে কার সাথে, 3 এর সাথে, সো 3 এর 4 12 ডিভাইডেড বাই দেখো কত আসবে 3 4। সো ক্যালকুলেশন করলে উপরে দেখো 5 আসে, নিচে দেখো -1 আসে, সো -5 আসে একটা পয়েন্ট। ক্যালকুলেশন করলাম পেয়ে গেলাম।
এবার যখন আমি ওয়াই নিব তখন ওয়াই এর সাথে কি হবে, সেম কাহিনী, পরের 4টা আসবে 3 ইন্টু কার সাথে ক্যালকুলেশন হবে, 3 ইন্টু আমার ওয়াই এর সাথে, সো 3 ইন্টু -2, সো 3 ইন্টু -2 এর সাথে ক্যালকুলেশন করলে 3 ইন্টু মাইনাস, এটা -2 না, এটা 2, 3 ইন্টু 2 এর সাথে ক্যালকুলেশন করলে তাহলে কত আসে আমার, 3 দুগুণা 6, 6 এর সাথে মাইনাস, দেখো এবার আমাদের কি হবে 4 ইন্টু, সো 4 ইন্টু এই সাইডেরটার সাথে ক্যালকুলেশন হবে, সো 4 ইন্টু এই সাইডের সাথে ক্যালকুলেশন করলে কি হবে 4 ইন্টু -1, সো -4 ডিভাইডেড বাই 3 মাইনাস কত 4, সো ক্যালকুলেশন করো, এখানে উপরে থাকে হচ্ছে আমাদের 2 আর নিচে থাকে হচ্ছে আমাদের -1, সো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা ভ্যালু পাবো হচ্ছে ওই বিন্দুর ভ্যালু পাবো হচ্ছে আমরা কত, এটা কি ক্যালকুলেশন ঠিক করছি, ক্যালকুলেশন না, ক্যালকুলেশনে একটু আমরা ভুল করছি মেবি, সো এই জায়গাতে আমাদের ফর্মুলাতে মাইনাস ছিল আর এই মাইনাসে প্লাস, তার মানে কি হচ্ছে বলতো 6 আর 4 10, সো উপরে যায় হচ্ছে আমাদের 10 আর নিচে যায় -1, তাহলে হচ্ছে আমাদের ভ্যালু আসে -10, সো আগেরটা ছিল হচ্ছে আমাদের হ্যাঁ আগেরটা ছিল হচ্ছে আমাদের 3 5 15, 3 5 15 থেকে আমরা 12 বাদ দিলাম তাহলে হচ্ছে 3, সো আগেরটা ছিল হচ্ছে আমাদের -3, পরেরটা হচ্ছে -10, দেখছো হঠাৎ করে আমার ক্যালকুলেশন ভুল হইতেছে, সো -3 -10 এটা হচ্ছে আমাদের এখানকার কারেক্ট আনসার, সো এখানে কিন্তু কোনো রাইট আনসার নাই, -3 -10 কোনো বিন্দু নাই, তার মানে এটা সঠিক আনসার এখানে নাই, দেখো তার মানে কি হবে, নান হবে হচ্ছে আমাদের সঠিক আনসার। এবারে দেখো 3 নম্বর বলছে যে 1 -1 এবং 8 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দুটি 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করো, তাহলে দেখো একটা বিন্দু অন্তর্বিভক্ত করছে, তো আমরা কি করব এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে সবসময় সিস্টেম অনুযায়ী আগাবো, তো আমরা প্রথমে 1 -1 এটা চিহ্নিত করলাম, তারপরে 8 6 এটা চিহ্নিত করলাম, এবার এর মাঝখানে অনুপাত কত, দেখো অনুপাত হচ্ছে 3:4, কি বিভক্তিকরণ, অন্তর্বিভক্তিকরণ, সো অন্তর্বিভক্তিকরণ করলে x এর ভ্যালু যখন আমরা বের করব 3 এর সাথে এই অংশটা গুণ হবে, সো 3 8 24, অন্তর্বিভক্তিকরণ এর জন্য প্লাস, 4 এর সাথে অংশটা গুণ হবে, সো 4 1 কে 4, সো -4, এবার 3 আর 4 কত আসবে 7, সো ক্যালকুলেশন করলে কত আসে দেখো 20 ডিভাইডেড বাই 7, এটা আসে তো, ইয়েস এটা আসে, সো 20, না এটা ভুল করছি, দেখো এই 4 এর সাথে আমি y গুণ করলে তো হবে না, x দিয়ে নিয়ে বের করছি 1 গুণ হবে, সো 4 1 কে 4 এটা প্লাস, সো 24 ডিভাইডেড বাই 7, সো তোমার হচ্ছে ক্যালকুলেশন করো, ডিভাইডেড বাই 7 যদি হয় তোমার হচ্ছে কত আসে 24 প্লাস 4 মিলে হচ্ছে 28, সো 4 7 28, সেখান থেকে আমাদের x এর ভ্যালু আসে 4। এবার যখন আমরা y এর ভ্যালু বের করব, y এর ভ্যালু বের করার ট্রাই করলে কি হবে, ভালো করে খেয়াল করো এই জায়গাতে, এবার 3 এর সাথে আমরা y নিব, তো 3 6 18 প্লাস 4 এর সাথে আমরা এই অংশটা নিব, সো 4 1 কে 4, তাহলে -4, নিচে আসবে কত 7, সো 18 থেকে 4 বাদ দিলে 14 ডিভাইডেড বাই 7, সো আমাদের এখানে আসছে 2, সো x y এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের আসছে কত 4 2, সো 4 2 অপশন কোথায় আছে, অপশন ডি তে আছে, সো অপশন ডি হয় আমাদের এখানে কারেক্ট আনসার। সো আশা করি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি, ওকে, সো আমি একটু জাস্ট চেক করি আমাদের সাউন্ডটা ক্লিয়ারলি আসছে কিনা, না হলে আমাদের পরে আবার রেকর্ডিং এর শেষে যদি সাউন্ড না আসে তখন প্যারা হয়ে যায়। এবার আসো, সো আমরা এই স্থানাঙ্ক বা বিভক্তিকরণ ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছি আশা করি। এরপর আসো যে আমাদের পরবর্তী যে বেসিক সেটা হচ্ছে ত্রিভুজের বিভিন্ন কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। সো আমাদের এখানে বিভিন্ন ধরনের কেন্দ্র থাকবে, যেমন ধরো একটা ত্রিভুজ এই ত্রিভুজের যদি ভার কেন্দ্র বলে তখন আমাদের 3টা শীর্ষবিন্দু থাকে x1 y1 x2 y2 x3 y3, এই যে 3টা শীর্ষবিন্দু থাকে, তো আমরা যদি x এর হিসাব করি x ইকুয়ালস টু ভার কেন্দ্র হয় কি x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, এটা হয় ভার কেন্দ্র। y এর ক্ষেত্রে কি হয়, ভার কেন্দ্রের ক্ষেত্রে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, সো এটা হচ্ছে ভার কেন্দ্র বের করার ফর্মুলা। তুমি যখনই ভার কেন্দ্র বের করতে যাবা তখন এভাবে বের করতে হবে। এবার ভার কেন্দ্রের জায়গায় যখন তুমি আবার অন্তকেন্দ্র বের করতে যাবা, অন্তকেন্দ্র বের করার ক্ষেত্রে আমাদের একটু কয়েকটা বেসিক মাথায় রাখতে হবে, সেই বেসিকটা আমরা একটু দেখার চেষ্টা করি, কেমন, একটু বেসিকটা দেখার চেষ্টা করি এক্সট্রা পেজ নিয়ে। সো দেখো এটা আমরা কি করতেছি, আমরা অন্তকেন্দ্র বের করতেছি, সো অন্তকেন্দ্র বের করার সময় এইভাবে বেসিকটা শিখে রাখবা।
সো আমরা একটু বেসিকটা দেখি। দেখো আমাদের এই জায়গাতে অন্তকেন্দ্রের জন্য আমরা একটা ত্রিভুজ নিলাম। এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। সো এ বিন্দুর জন্য আমাদের ধরো x1 y1 আছে, বি বিন্দুর জন্য x2 y2 আছে, আর সি বিন্দুর জন্য x3 y3 আছে। সো এ যেই কোণ তার বিপরীত বাহু এ, বি যেই কোণ তার বিপরীত বাহু বি, সি যেই কোণ তার বিপরীত বাহু সি। সো যখন আমরা দেখা যাবে কি যে অন্তকেন্দ্র বের করতে যাব, তখন অন্তকেন্দ্র এই পয়েন্টটাই x এর ভ্যালু যখন আমরা বের করব তখন কি হবে জানো, এই a গুণ হবে x1 এর জন্য। কিভাবে? a এর ঠিক বিপরীতে x1 আছে, সো a x1। এবার b গুণ হবে x2 এর জন্য, সো b x2, এবং c গুণ হবে x3 এর জন্য, c x3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এইভাবে আসে আমাদের অন্তকেন্দ্র বের করা। এবার যখন আমি অন্তকেন্দ্রর y বের করতে যাব তখন কি হবে, a যাবে y1 এর জন্য, a y1, b এইটা b y2, সো b y2 এবং c y3। এবার তুমি বলবা ভাইয়া এইটা আবার এভাবে দেখানোর কি আছে? দেখো আমাদের এই জায়গাতে আমরা যখন a b c ধরে নিচ্ছি তখন আমরা ডিরেক্টলি বুঝতে পারতেছি কার বিপরীতে কে আছে। বাট যখন আমরা এভাবে একটা ত্রিভুজ আইডেন্টিফাই করে নিব না তখন কিন্তু আমাদের এবিসি কোনটা কার সাথে কে গুণ হবে সেটা ভুল হয়ে যাবে। এই জন্য এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। যেমন ধরো একটা উদাহরণ যদি দেখাই, এই জায়গাতে ধরো আমাদের একটা পয়েন্ট আছে 1 2, একটা পয়েন্ট আছে 4 5, একটা পয়েন্ট আছে 6 3 7। এবার এখানে ধরো আছে 3 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে। তখন আমাদের খুব সেন্সিটিভলি কিন্তু করতে হয়। যখন আমরা x বের করার জন্য কি করি, এই 3 এর সাথে 1 গুণ করি, এই 5 এর সাথে 1 গুণ করি মানে 5 হয়। এবার কি করি, এই 4 এর সাথে 4 গুণ করি মানে 4 4 16 হয়। 3 এর সাথে 3 গুণ করি মানে 3 3 9 হয়, ডিভাইডেড বাই 3 4 5 আসে। সো 3 প্লাস 4 প্লাস 5, এইভাবে কিন্তু বের করতে হয় অন্তকেন্দ্র। y এর ক্ষেত্রেও সেম, 5 এর সাথে 2 গুণ করলে 5 দুগুণা 10, 3 এর সাথে 7 3 7 21, এবং 4 এর সাথে 5 4 5 20, এবং নিচে আবার 3 প্লাস 4 প্লাস 5। এইভাবে কিন্তু আমাদের অন্তকেন্দ্র বের করতে হয়। সো যদি আমরা এই জিনিসটা না বুঝি তাহলে অন্তকেন্দ্র বের করতে পারবো না। তাহলে আমরা এই জায়গা থেকে অন্তকেন্দ্রটা খুব সুন্দর মতো বুঝতে পারছি। আচ্ছা, এছাড়া আমাদের এখানে মধ্যবিন্দু বের করার মাধ্যমে তোমার হচ্ছে যে মধ্যবিন্দু বের করার একটা সিস্টেম দেখাইছে, বাট এটা আমি কখনো কোনো এক্সামে আসতে দেখি নাই। তুমি যারা যারা আগ্রহী তারা তারা এটা দেখে নিবা, যারা আগ্রহী না তাদের জন্য আমি এটা স্কিপ করতে বললাম, লাগে না, আসে না তেমন একটা। তবে হ্যাঁ দেখো ভর কেন্দ্র এইটা খুব আসে। ভর কেন্দ্র ধরো এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এইটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, বুঝবা ভালো করে, এটা একটা ত্রিভুজ। এই পয়েন্ট হচ্ছে আমাদের ভর কেন্দ্র। সো ভর কেন্দ্র এই বরাবর যে মধ্যমা ক্রিয়েট হয়, এই মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে এই সাইড 2 ভাগ আর এই সাইড 1 ভাগ ভর কেন্দ্র। তাহলে ব্যাপারটা হইতেছে এরকম, ভর কেন্দ্রের জন্য আমাদের এখানে এবিসি ত্রিভুজ যেই ভাগটা হয়ে যায় এই ভাগটা 4 ভাগে হয়। দেখো এই জায়গাতে এই জায়গাতে মধ্যমার জন্য এই জায়গায় দেখো 3টা পয়েন্ট নিচে আমরা 3টা মধ্যমা দিয়ে এটা যখন যোগ করছি তখন এই ত্রিভুজটা আবার 4টা ত্রিভুজে ভাগ হয়েছে, একটা ত্রিভুজ, 2টা ত্রিভুজ, 3টা ত্রিভুজ, 4টা ত্রিভুজ। সো টোটাল একটা ত্রিভুজ ইকুয়ালস টু 4 ইনটু 4টা ত্রিভুজ, এটাই আমাদের এখানে বুঝাইছে। সো এটাও আমাদের একটু জানতে হয়, হ্যাঁ জানলে আমাদের জন্য উপকার। মেইনলি আমাদের ভরকেন্দ্রের 2:1 অনুপাত এটা বেশি লাগে। সো আমরা এই অনুযায়ী একটু এক একটা করে ম্যাথ সলভ করা ট্রাই করে দেখি কি আসে। প্রথমে আমরা একটি ত্রিভুজের 2টা শীর্ষবিন্দু নিলাম। সো 2টা শীর্ষবিন্দু দেখো এটা দেয়া আছে, ভরকেন্দ্র এত দেয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সো আমরা তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ককে xy ধরলাম। এবার ভালো করে খেয়াল করো তো আমাদের ভরকেন্দ্রের ফর্মুলা অনুযায়ী কি আসবে, এই জায়গাতে এটা x এর ভ্যালু না, সো 6 ইকুয়ালস টু আমাদের বাকি তিনটা যোগফল ডিভাইডেড বাই 3 আসবে। সো বাকি তিনটা যোগফল করলে দেখো 2 প্লাস 6 প্লাস x ডিভাইডেড বাই 3 আসে। সো আর যদি গুণ করো তাহলে কত আসে দেখো তো, 3 6 18 ইকুয়ালস টু 8 প্লাস x। সো x ইকুয়ালস টু 18 মাইনাস 8 ইকুয়ালস টু কত আসে বলো তো 10। সো x এর ভ্যালু আমাদের 10 আসে। সো আমরা দেখবো x এর ভ্যালু 10 কোনটায় আছে। x এর ভ্যালু দেখো 10 এইটাই আছে আর এইটাই আছে। সো b এবং c এর ভিতর যে কোনো একটা হবে কারেক্ট आंसर। এবারটা আমরা পরের অংশ করি। y এর ভ্যালু যখন আমরা তখন 4 ইকুয়ালস টু আমাদের ভ্যালু কি, 4 ইকুয়ালস টু দেখো 7 প্লাস 1 প্লাস y ডিভাইডেড বাই 3।
সো দেখো আর গুণ করো, 3 এর 4 12 ইকুয়ালস টু 8 প্লাস ওয়াই। সো ওয়াই ইকুয়ালস টু 12 মাইনাস 8 ইকুয়ালস টু কত আসে আমাদের 4। সো এই জায়গা থেকে আমরা 4 পাচ্ছি, ঠিক আছে। সো আশা করি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি। সেখান থেকে যদি আমরা 4 পাই তাহলে 10 4 মানে সি নাম্বার আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো এটা কোন ফর্মুলা থেকে করলাম? ওই যে অন্তকেন্দ্র বের করার যে ফর্মুলা, ভরকেন্দ্র বের করার যে ফর্মুলা আমরা দেখে আসছি, সেই ফর্মুলা অনুযায়ী করলাম। আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এরপর আসো, বলছে 2 নাম্বার যে এমসিকিউটা, এবিসি ত্রিভুজের এ এবং হচ্ছে বিসি কি এবিসি ত্রিভুজের একটি বিন্দু এ এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে 5 2, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। খুবই চমৎকার একটি কোশ্চেন। কিভাবে করব আমরা একটু বোঝার চেষ্টা করব। আগে আমাদের কাছে একটা এবিসি ত্রিভুজ আছে, যখনই সরল রেখাতে, শুনো, সরল রেখাতে তুমি যদি চিত্র আঁকাইতে না পারো তাহলে তুমি প্রশ্ন কখনোই বুঝবা না। তোমাকে সরল রেখাতে চিত্র আঁকাইতে পারতে হবে। সরল রেখাতে চিত্র আঁকাইতে পারা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। সো এ বি সি ত্রিভুজের এ বি এবং সি নিলাম। এবার বলছে এ বিন্দু হচ্ছে 8 2, আচ্ছা বুঝলাম। এবার বলছে বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু মানে কি? এখান থেকে এই বাহু এর মধ্যবিন্দু মানে এই পয়েন্ট, মধ্যবিন্দু কত? 5 2। সো ভালো করে খেয়াল করো তো, এই এবং এই বিসি বাহুর মধ্যবিন্দু যদি আমাদের ডি হয়, সো এ এবং ডি আমরা পেয়ে যাচ্ছি না, মধ্যমা এ এবং ডি আমরা পেয়ে যাচ্ছি। এ বলছে ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের কর। এখন বলো তো, মধ্যমাকে জানি ভর কেন্দ্র কি করছিল? 2:1 অনুপাতে বিভক্ত করছিল। তার মানে এই পয়েন্টটা যদি আমাদের ভর কেন্দ্র হয়, উপরে 2 আর নিচে 1 এই অনুপাতে বিভক্ত হয়। সো আমরা এখন অনুপাত দিয়ে এটা ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো। আমাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। সো ভর কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা এক্স ওয়াই ধরি, তখন আমরা কি করব? দেখো তো, এক্স ইকুয়ালস টু আমাদের ফর্মুলা কি আসবে? এক্স ইকুয়ালস টু এই 1 এর সাথে আমাদের 8 গুণ হবে। সো 1 এর সাথে 8 গুণ, কারণ কি একটা থেকে আরেকটা দূরে যায়। সো 1 এই সাইডে আছে আর 2 এই সাইডে আছে। সো 1 এর সাথে 8 গুণ হবে আর 2 এর সাথে 5 গুণ হবে। সো 2 এর সাথে 5 গুণ হলে 5 দুগুণা 10 আর নিচে আসে কত? আমাদের 2 + 1 3। সো 18 ডিভাইডেড বাই 3 মানে আমাদের এখানে আসে হচ্ছে 6। সো আমরা দেখবো এখানে 6 প্রথমটা কোনটায় আছে? দেখো একটাই আছে, 6 প্রথমে একটা আছে, মানে ডি আমাদের কারেক্ট আনসার হয়। আরেকটা করাও লাগে না, বাট তারপর আমরা একটা করে দেখি। সো আমরা যখন ওয়াই বের করব, ওয়াই এর জন্য দেখো 1 এর সাথে 2 গুণ, সো 2 প্লাস 2 এর সাথে এই নিচের 2 গুণ, সো 4 ডিভাইডেড বাই 3। সো এখানে আসে কত? 6 ডিভাইডেড বাই 3 মানে আসে হচ্ছে 2। সো দেখো 6 2 মানে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। এবার হচ্ছে দেখো, ত্রিভুজের বাহুত্রয়ের সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদ বিন্দুকে কি বলে? খুবই সেনসিটিভ একটা কোশ্চেন। এরকম কোশ্চেন তুমি খুব কম পাবা। এটা হচ্ছে পরিকেন্দ্র। ভালো করে বুঝবা। প্রথমে আমরা একটা ত্রিভুজ নিব, যেটা যেটা বলবে এটা আমরা চিত্রের মাধ্যমে ভিজুয়ালাইজ করব। এবার বাহুত্রয়, বাহুত্রয়ের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে কি জানো? লম্বভাবে সমদ্বিখণ্ডক হয়, সবসময় লম্বভাবে সমদ্বিখণ্ডক হয়, এভাবে লম্বভাবে যায়, এর সাথেও এরকম লম্বভাবে যায়, এর সাথেও এরকম লম্বভাবে যায়, এর সাথেও এরকম লম্বভাবে যায়। এই লম্বভাবে যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে তিনটা ছেদ করে। সো তিনটা বাহুয়ের লম্বত্রয়ের সমদ্বিখণ্ডক এই মাঝখানে, লম্ব সমদ্বিখণ্ডক যেটা আছে এই মাঝখানে যেই বিন্দুতে ছেদ করে ওইটাকে আমরা বলি হচ্ছে পরিকেন্দ্র। সো সংজ্ঞা অনুযায়ী তোমাকে এটা মুখস্থ করতে হবে। এটা আমরা 9 10 পড়ছি পরিকেন্দ্র কাকে বলে। হ্যাঁ, এবার আসো আমাদের আজকের 3 নাম্বার টাইপ, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত আলোচনা। সো এইটা আমি একটু তোমাদের একটা এক্সট্রা স্লাইড নিয়ে বুঝাবো। ধরো আমাদের কাছে একটা ত্রিভুজের 3টা বিন্দু দেয়া আছে। এটা হচ্ছে x1 y1 বিন্দু, এটা হচ্ছে x2 y2 বিন্দু, আর এটা হচ্ছে x3 y3 বিন্দু। সো এই 3টা বিন্দু যদি দেয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের বেশ কয়েকটা ওয়ে আছে। প্রথম ওয়ে, এরিয়া a ইকুয়ালস টু হাফ ইন্টু ডিটারমিনেন্ট পদ্ধতি, বাট দুইটা করে বসাবো। কিভাবে? প্রথমে x1 y1 বসাবো, তারপরে x2 y2 বসাবো, তারপরে x3 y3 বসাবো, তারপরে আবার পরে যে x1 y1 বসাবো, দিয়ে ডিটারমিনেন্ট শেষ করব। এবার এই জায়গাতে এরিয়া বের করার পদ্ধতি কি? দেখো এরিয়াতে আমরা হাফ রেখে দিলাম। প্রথমে আমাদের এরিয়া বের করার জন্য এইটার সাথে এইটা গুণ হবে, এইটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, তিনটা গুণ। সো x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 বের হইল। এবার এই তিনটার পরে আমাদের ফর্মুলাতে একটা মাইনাস আসবে, সেই মাইনাস অনুযায়ী এবার পরের অংশটা মাইনাস হবে। মাইনাস হবে কারা? আর আরই। দেখো এইটার সাথে এটা মাইনাস, এটার সাথে এটা গুণ করে মাইনাস, এটার সাথে এটা গুণ করে মাইনাস। সো মাইনাসের ভিতরে আবার প্লাস হবে। সো আমরা কি করব? এই মাইনাসটা রেখে দিয়ে x1 y3 প্লাস x3 y2
প্লাস x2y1 দিয়ে এইভাবে নিব। সো এই ছিল হচ্ছে আমাদের এরিয়া বের করার ফর্মুলা একটা। এবার ডিটারমিনেন্ট পদ্ধতিতে যদি আমরা সরাসরি করি, তাহলে ডিটারমিনেন্ট পদ্ধতিতে আরেকটা এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে আমরা সামনে হাফ নিব, ডিটারমিনেন্ট বসাবো x1 y1 x2 y2 x3 y3। এবার পরে যে আমরা 1 1 1 তিনটা ডিটারমিনেন্টের 3টা 1 বসাবো। এবার বসায় এই ডিটারমিনেন্ট দিলাম, দিয়ে এখন কিন্তু আমরা x1 y1 1 এইভাবে ডিটারমিনেন্ট ধরে করে ফেলতে পারি। সো আমার মতে দুইটাই সহজ, বাট এইটা একটু বেশি সহজ, এইটা একটু বেশি সহজ। দুইটাই সহজ, বাট এটা একটু বেশি সহজ। আমরা ক্যালকুলেশন করার সময় দুইটা দিয়েই করব। তোমার যেটা বেশি ইজি মনে হয় তুমি সেটা ব্যবহার করে ক্যালকুলেশন করতে থাকবা, কেমন? চলো আসো আমরা প্রথমে এই ক্যালকুলেশনটাতে দেখি। বলছে 16 বর্গ একক একক ত্রিভুজের একটি শীর্ষবিন্দু এত 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 দেয়া থাকলে এর মান কত? সো আমাদের এর মান বের করতে হবে, তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে। সো তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকলে আমরা কি করব, আগে আমরা হাফ নিয়ে নিলাম। হাফ নেওয়ার পরে আমরা ডিটারমিনেন্টে প্রথমে কত নিব, 4 6, তারপরে কত নিব -1 -2, তারপরে কত নিব a -2, পরে আবার দেখো প্রথমটা রিপিট 4 6, এটা আসলো আমাদের ডিটারমিনেন্ট ইকুয়ালস টু আমাদের 16 বর্গ একক ক্ষেত্রফল। এবারটা আমরা আড়াআড়ি গুণ করব, হ্যাঁ, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা প্রথমবার। সো আমরা প্রথমে হাফ রাখলাম, দেখো এটার সাথে এটা গুণ করলে 4 দুগুণা 8 হয়, এটার সাথে এটা গুণ করলে 2 একে 2 হয়, এটার সাথে এটা গুণ করলে +6a হয়। এবার মাইনাস করো। সো ফর্মুলা অনুযায়ী মাইনাস কি আসবে, 4 দুগুণা 8, বাট ফর্মুলার মাইনাস হয়ে এই দুইটা মাইনাসে মাইনাসে প্লাস, আবার ফর্মুলা মাইনাস, সো আবার -8। এটার সাথে এটা গুণ করলে দেখো 2 একে 2, 2a, এটা গুণ করলে 2a, বাট সেটা মাইনাস, ফর্মুলাতে হয়ে যায় এটা হচ্ছে +2a, কেমন? এবার এটার সাথে এটা গুণ করো -6 হয়, বাট ফর্মুলাতে যে +6 হয়ে যায়, এটা আসে ইকুয়ালস টু কত আমাদের 16। সো এবার এই জায়গাতে দেখো 8 আর 2 10, 8 আর 2 10, এবার মাইনাস এখানে দেখো 8 আর 2 10 +6 -8, এইটা আর এটা গুণ যোগ করলে দেখো +8 এ, এটা ওই সাইডে গুণ করলে 16 দুগুণা 32। সো ক্যালকুলেশন করলে আরো ভালো করে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 16 থেকে 8 বাদ গেলে 8 পাবো। সো 8a + 8 ইকুয়ালস টু 32। সো 8 যদি কমন নাও, কমন যদি নাও 8a ইকুয়ালস টু 32 - 8 মানে কি 24। সো a ইকুয়ালস টু 24 - 8 মানে 3 8 24, সো 3 আসে আমাদের। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে a এর ভ্যালু পেলাম হচ্ছে 3, মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো আমরা এইভাবে কিন্তু করলাম। তুমি ডিটারমিনেন্ট পদ্ধতিতেও করতে পারো, ডিটারমিনেন্ট পদ্ধতিতে করাও ইজি, খুব বেশি কঠিন না, বাট এইটা করা হচ্ছে বেশি ইজি, দ্যাটস ওয়াই আমি এইটা করাইছি। এবার আসো পরবর্তীতে 2 নাম্বার এমসিকিউটা আমরা একটু দেখার চেষ্টা করি। 2 নাম্বার এমসিকিউ বলছে যে a এত, b এত, c এত, বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 5 বর্গ একক হলে c বিন্দুগামী মানে কি, এই যে এই c বিন্দু মধ্যমার দৈর্ঘ্য কোনটি? খুবই ট্রিকি একটা কোশ্চেন। প্রথমে ত্রিভুজের তিনটা বিন্দু দিয়ে ক্ষেত্রফল বলে দিছে। সো ক্ষেত্রফলের মাধ্যমে আমাদের a এর ভ্যালু বের করতে হবে। সো a এর ভ্যালু যখন পেয়ে যাব তখন এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু বের করতে হবে। সো মধ্যবিন্দু বের করে এই মধ্যবিন্দুর সাথে এটা দূরত্ব বের করতে হবে। সো তিনটা স্টেপ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24 দিছে। এই ধরনের ম্যাথগুলো দেয়াই থাকে তোমার টাইম নষ্ট করার জন্য। সো এই ধরনের ম্যাথগুলা তুমি কিভাবে বের করবা, টাইম নষ্ট না করে এই ধরনের ম্যাথগুলো স্কিপ করে সামনে এগিয়ে যাবা। সো সামনে এগিয়ে যে তোমার হচ্ছে যদি শেষে সময় থাকে তাহলে আরেকবার করবা, কারণ তুমি দেখেই বুঝতে পারছো এটা 3 স্টেপের ম্যাথ। তো 3 স্টেপের ম্যাথ শুরুতে অ্যাটেম্প্ট করা এটা বোকামি, বাট আমরা তো শিখবো তাই না? এখন আমরা একটু করে দেখি। প্রথমে আমরা ফার্স্ট স্টেপে এই অংশটা থেকে a এর ভ্যালু বের করব। সো এর ভ্যালু কিভাবে বের করব, হাফ ইনটু আমাদের 1 3, তারপর আসে হচ্ছে -3 5, তারপর আসে হচ্ছে a 7, তারপর আসে হচ্ছে 1 3 ইকুয়ালস টু আমাদের ক্ষেত্রফল 5। সো এই সাইডে এসে গুণ করলে আমাদের ক্ষেত্রফল হয়ে যায় কত, 10। এবার আড়াআড়ি গুণ করো, প্রথমে আসে হচ্ছে 5, এটা গুণ করলে দেখো -3 7 21, এটা গুণ করলে দেখো হচ্ছে +3a। এবার ফর্মুলা অনুযায়ী মাইনাস, এটা গুণ করো তাহলে আসে হচ্ছে 7, এটা গুণ করো দেখো হচ্ছে -5a, এটা গুণ করো দেখো 3 3 কে -9, ফর্মুলা অনুযায়ী +9। ঠিক আছে? সো ক্যালকুলেশন করো। এবার ক্যালকুলেশন করলে কি আসে আমরা একটু বোঝার চেষ্টা করি জাস্ট। সো আমাদের এখানে 3a - 5a, সো গুণ করলে -2a থাকে। এবারটা 9 9 - 7,
সো +2 এই দুইটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে আমাদের +2। এবার দেখো এইটাই +2 এর সাথে এই 5 যোগ করলে +7, +7 21 থেকে যদি বাদ দাও তাহলে কত আসে জানো? -14। সো -14 ইকুয়ালস টু এই সাইডে 10। সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি -2a ইকুয়ালস টু 24, এটা ওই সাইডে যে যোগ হয় 24। সো এই ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে হচ্ছে -12। সো আমরা একটু দেখি তো -12 ভ্যালু কিনা আমাদের এর। সো এই দেখো a এর ভ্যালু -12, দুইটা ভ্যালু নিছে এরা, বাট আমরা একটা ভ্যালু নিব, একটা ভ্যালু নিয়ে কাজ করব। সো এর ভ্যালু -12। সো আমাদের যে ত্রিভুজ, সেই ত্রিভুজের এই জায়গার ভ্যালু আসলো হচ্ছে -12 7। এখন এই জায়গার ভ্যালুটা বের করতে হবে, মধ্যবিন্দু, মধ্যমার বলছে না, মধ্যমার দৈর্ঘ্য, তাহলে এই মধ্যমার দৈর্ঘ্য বের করতে গেলে এই পয়েন্টটা লাগবে। সো এই পয়েন্টটা বের করতে হবে, এই পয়েন্টটা বের করতে গেলে এটার মধ্যবিন্দু, মধ্যমা। সো দেখো a এবং b যেটা আছে তার মধ্যবিন্দু যদি বের করো, তাহলে মধ্যবিন্দু যদি আমাদের p হয়, তাহলে p ইকুয়ালস টু কত আসে বলো তো? 1 - 3 ডিভাইডেড বাই 2। সো 1 - 3 ডিভাইডেড বাই 2 একটা পয়েন্ট, 3 + 5 ডিভাইডেড বাই 2 আরেকটা পয়েন্ট। সো এটা আসে দেখো হচ্ছে আমাদের -1, এটা আসে দেখো ফর্মুলা অনুযায়ী 8 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4, 8 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4। সো -1 4, এইটা আসে হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু। সো এইটা আসলে এবার আমরা এই জায়গার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো কিভাবে? রুটের নিচে আমরা প্রথমে কি করব, তোমার হচ্ছে x1 - x2 আসে না? সো x1 - x2 যদি করো, x1 - x2 যদি করো, তাহলে কি আসবে? -1 + 12 তার হোল স্কোয়ার প্লাস, দেখো এইটা 4 - 7, 4 - 7 তার হোল স্কোয়ার। সো নিচে 11 এর স্কোয়ার মানে হচ্ছে 121, আর এই জায়গাতে তোমার 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9। সো টোটাল মিলে 130 এর রুট, এটা আসে হচ্ছে আমাদের অ্যান্সার। সো দেখো 130 এর রুট সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখছো একটা ম্যাথ করতে যে আমাদের কতটা কাঠখড়ি পোড়াইতে হলো। সো আমাদের কিন্তু এই ধরনের ম্যাথ দিয়ে দিবে, এই ধরনের ম্যাথ করবা না কেন? অবশ্যই করবা, বাট সময় নিয়ে। এবার আসো আমাদের পরবর্তী এমসিকিউ 3 নাম্বারটা বলছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর পোলার স্থানাঙ্ক। সো তিনটা শীর্ষবিন্দুর পোলার স্থান, এটাই হচ্ছে ফাঁদ। পোলার স্থানাঙ্ক দেয়া আছে, একটা দেয়া আছে পোল, পোল মানে কি? 0 0 0 0। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক? এখন তুমি যদি পোলার ফর্মুলা দিয়ে করতে চাও অবশ্যই করতে পারবা, বাট সেটা অনেক বেশি লেন্দি এবং রাফ হয়ে যাবে। সো আমাদের পোলার স্থানাঙ্ক থেকে তোমার কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। সো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0 0, এটা আমরা পাইছি। এবার আমরা x1 y1 এইটার স্থানাঙ্ক বের করব। সো এটা যদি বের করতে চাই, প্রথমে আমরা x1 এর ভ্যালু কি পাবো? x1 এর ভ্যালু পাবো হচ্ছে, দেখো এই জায়গাতে √2 cos π/4, cos π/4। সো আমাদের √2 থাকলো, cos π/4 এর ভ্যালু কত বলো তো ভাইয়া? cos π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, 1/√2। সো 1/√2 তো √3/2 না 1/√2? হ্যাঁ 1/√2 আই গেস। π/4 মানে তো 45 ডিগ্রি, হ্যাঁ 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। সো দেখো আগে ছিল √2 আর পরে হলো 1/√2। সো √2 কেটে যে আমাদের ভ্যালু কত আসে? সো √2 কেটে যায়, আমাদের ভ্যালু আসে হচ্ছে 1। সো y1 এর ভ্যালু যদি বের করি, সো y1 এর ভ্যালু √2 cos আবারও 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে 1/√2, √2 কেটে যায় 1 আসে। সো আমাদের x1 y1 এইটার জন্য স্থানাঙ্ক আসে হচ্ছে 1 1 1 1। আই গেস আমি ঠিক স্থানাঙ্ক বের করছি 1 1। এবার x2 y2 এইটা একটু বের করার চেষ্টা করি। x2 y2 এর জন্য দেখো আমাদের কি কি আসে, দেখো ভালো করে খেয়াল করলে আমাদের 2 আর π/3। সো x2 এর জন্য আমরা 2 cos π/3 করব। সো 2 cos মানে cos π/3 মানে cos 60 ডিগ্রি। সো cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। সো 2 কেটে গেলে এখানে থাকে হচ্ছে আমাদের √3। আর y2 এর ভ্যালু 2 cos 2 sin 60। সো sin 60 এর মান কত বলো তো? আচ্ছা আচ্ছা আগেরটা কি ঠিক লিখছি? cos 60 এর মান হচ্ছে 1/2, সরি 1/2, √3/2 না 1/2। সো এটা কেটে গেলে 1/2 কেটে গেলে 1 থাকে। পরেরটা কেটে গেলে sin 60 কেটে গেলে হচ্ছে √3/2। সো এটা থাকে হচ্ছে √3। সো আমাদের এখানে x y এর যে ভ্যালু সেটা হচ্ছে 1 এবং √3 আরেকটা বিন্দু আসে। সো আমরা তিনটা বিন্দু পেলাম 0 1 1 1 √3 পাইছি না? 0 1 1 1 √3। সো আমরা এখন ক্ষেত্রফল যদি বের করি, সো ক্ষেত্রফল বের করার জন্য আমরা হাফ ইনটু ভ্যালু নাও 0 0 1 1 1 √3, তারপর আসে হচ্ছে 0 0। সো আমরা যদি হাফ নিই তাহলে হাফ নেওয়ার পরে
তো আড়াআড়ি গুণ করলে প্রথমটা 0, পরেরটা গুণ করলে √3, তারপরে গুণ করলে আবার 0। এবার ব্যাক আসো, এটা গুণ করলে 0, এটা গুণ করলে -1, এটা গুণ করলে আবার 0। সো এখান থেকে আমরা হাফ √3 - 1 এইটা পাই হচ্ছে কারেক্ট আনসার। সো হাফ √3 - 1 এটা আমাদের কোন অপশনে আছে একটু দেখি। সো দেখো হাফ √3 - 1 মানে অপশন সি তে আমাদের কারেক্ট আনসার আছে। সো এটা আমরা যত সহজে পোলার থেকে কার্টেসীয়তে বের করে এই ফর্মুলা দিয়ে করলাম, যদি আমরা তোমার হচ্ছে পোলারেই করার ট্রাই করি কখনোই এত সহজে মিলবে না। সো এটা সাবধানে করতে হবে তোমাকে। আচ্ছা, 4 নাম্বার এমসিকিউ বলছে x = a, y = b, y = mx রেখা তিনটি যেই ত্রিভুজ গঠন করে। দেখো কথাটা ভালো করে খেয়াল করবা, রেখা তিনটি যেই ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের করো। সো আমরা একটু বোঝার চেষ্টা করি আগে। প্রথম কথা হচ্ছে x = a, সো এই বরাবর x = a, এইটুকু a, সো x = a মানে এই পয়েন্ট। সো এই পয়েন্ট মানে এই পয়েন্ট দিয়ে একটা রেখা যাবে। সো এই পয়েন্ট দিয়ে যদি একটা রেখা যায়, সো এই পয়েন্ট দিয়ে একটা রেখা গেল, x = a রেখা। এবার y = b, y = b মানে এই পয়েন্ট, এইটুকু b, সো এই পয়েন্ট দিয়ে আরেকটা রেখা যাবে, এই পয়েন্ট দিয়ে আরেকটা রেখা চলে গেল, এই পয়েন্ট দিয়ে আরেকটা রেখা চলে গেল। আরে একবার এক এক জায়গা দিয়ে দাগ যায় কেন বুঝি না। এবার দেখো y = mx, y = mx মানে কি, এই y = mx মানে এই বিন্দু দিয়ে আরেকটা রেখা গেল। সো ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে তোমার হচ্ছে একটা ইয়া আসে, এই জায়গাতে তুমি সিম্পলি খেয়াল করলে দেখবা একটা ট্রায়াঙ্গেল আসে, এইটুকু একটা ট্রায়াঙ্গেল, এইটুকু একটা ট্রায়াঙ্গেল, এইটুকু একটা ট্রায়াঙ্গেল, তিনটা ট্রায়াঙ্গেল আসে তাই না, এই তিনটা দৈর্ঘ্যের সমন্বয়ে একটা ট্রায়াঙ্গেল আসে। একটা হচ্ছে x = b রেখা, একটা হচ্ছে x = a রেখা, একটা হচ্ছে y = mx রেখা। সো এইটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আসলে এইটুকুর ক্ষেত্রফল বের করা লাগবে, ফুল টান না, এইটুকুর। এখন এইটুকুর ক্ষেত্রফল কিভাবে বের করব ভালো করে একটু বোঝার চেষ্টা করি। দেখো এই পয়েন্টটার ভ্যালু কতটুকু বলো তো, এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে a0, x = y = 0। এখন এইটা আমাদের একটা রেখা, এটা হচ্ছে y = mx। সো এই y = mx এর উপর x এর ভ্যালু যদি a হয়, তাহলে y এর ভ্যালু দেখো হচ্ছে ma। তার মানে এই যে পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টটা এই দুইটা রেখার সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে a আর একটা হচ্ছে ma, দুইটা পয়েন্টের সমন্বয়ে গঠিত। তার মানে ত্রিভুজের আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি। এবার এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা এই পয়েন্টটা আমাদের 0b এই পয়েন্টের সমন্বয়ে গঠিত। আবার এই যে এই রেখাটা এই পয়েন্ট বরাবর গেছে, এই বরাবর যদি যায় তাহলে এই পয়েন্টটা আবার তোমার হচ্ছে যে এইটা এই রেখার উপর বসাবা, y = mx এর উপর বসাবা, তাহলে আরেকটা বিন্দু পেয়ে যাবা। সো b এর ভ্যালু বসাও, b এর ভ্যালু যদি বসাও তাহলে b = mx, x = m/b পাবা। তাহলে m/b আর হচ্ছে b, এটা হচ্ছে আরেকটা ভ্যালু। সো এই পর্যন্ত যদি বুঝতে পারি, এবার এই পয়েন্টটা কি হবে বলতো, a আর b দুইটা সমন্বয়, সো ab। তাহলে তিনটা বিন্দু পাইলাম না, তিনটা বিন্দু যদি পাই তখন আমরা এখন ক্ষেত্রফল বের করতে পারবো। তো বসাই ক্ষেত্রফল বের করার জন্য ab এর পরে হচ্ছে ma, তারপর হচ্ছে m/b, আবার সামনে হচ্ছে ab। সো এর সামনে এখন একটা হাফ লাগাও, লাগাইলে তুমি পেয়ে যাবে। সো হাফ লাগাইলাম, লাগানোর পর এটা গুণ করো, করলে am² আসে, প্লাস এটা গুণ করো ab আসে, এটা গুণ করো, গুণ করলে দেখো m আসে। এবার মাইনাস করো, এদিকে দেখো মাইনাস ab আসবে, এদিকে দেখো গুণ করলে তোমার হচ্ছে m² মাইনাস m²a/b একটা পয়েন্ট আসে, এটা গুণ করলে, আর এটা গুণ করলে দেখো আবার মাইনাস ab আসে। সো কাটাকাটি করলে কি কি আমাদের কাটাকাটি যাচ্ছে দেখো, ab আর ab কাটছে, আর বাকি অংশটা কিন্তু থেকে যাচ্ছে, ab আর ab কাটছে। আচ্ছা ab কয়টা আসছে, ab তো অনেকগুলো আসছে, ab কেটে যাচ্ছে, বাকি অনেক কিছুই থেকে যাচ্ছে। সো বাকি যা যা থেকে যাচ্ছে সেইটা ক্যালকুলেশন করলে আই গেস আমরা কিছু একটা পাবো এখান থেকে, সেটাই হবে আমাদের এখানে অ্যান্সার। সেখানে আমাদের 1/2m ডিভাইডেড বাই হচ্ছে ma² আসে, এই অংশটুকুর ক্যালকুলেশন করলে মিলে যাবে, বাকি ক্যালকুলেশন আমার করতে ইচ্ছা করতেছে না। সো তোমরা এটা একটু করবা, কেমন, তোমাদের হোমওয়ার্ক দিলাম। পরের এমসিকিউটা দেখবো, পরের এমসিকিউটা দেখার আগে আমি একটু ছোট্ট ব্রেক নিয়ে আসি। কতক্ষণ হয়েছে আমাদের ক্লাস, 39 মিনিট হয়েছে। এই ক্লাসগুলো অনেক স্লো যায়।
আমাদের যে পরবর্তী এমসিকিউটা আছে এটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, পরবর্তী এমসিকিউটা ভালো করে দেখো। 5 নাম্বার বলছে 2x plus 3y 2x plus 3y, এটা তো হ্যাঁ, 2x plus 3y plus 1 equals to 0, x equals to 0, y equals to 0, রেখা তিনটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই জনপ্রিয় একটি ম্যাথ, বারবার আসছে। আমি যখন একাডেমিকে ছিলাম আমি তখন মেইন বই থেকেই করছি। সো x equals to 0 মানে হচ্ছে y অক্ষের সমীকরণ, এটা y অক্ষের সমীকরণ। y equals to 0 মানে x অক্ষের সমীকরণ। এবারটা এই জায়গাতে ভালো করে খেয়াল করো যে 2x plus 3y plus 1 equals to 0, এই সমীকরণটা যদি আমরা একটু দেখি, 2x plus 3y plus 1 equals to 0, এটা কেমনে করব জানো? এটা যেটা করব যে প্রথমে 2x plus 3y equals to -1 করব। এরপরে এই -1 কে যদি নিচে নিয়ে চলে আসো, তখন 2x divided by -1 plus 3y divided by -1 equals to 1 হয়। এরপর x divided by -1/2 প্লাস তোমার হচ্ছে y divided by -1/3 equals to 1 লেখা যায়। মানে আমরা এইটাকে x divided by a, y divided by b equals to 1 এই ফরম্যাটে নিয়ে গেলাম। আমরা একটা ফর্মুলা জানি যে x divided by a, একটু পরে আমরা দেখব, y divided by b equals to 1 হলে এটা হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশ, এটা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ। সো তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি যে এই রেখাটা দ্বারা x অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে -1/2, y অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে কি বলতো আমাদের 1/3। সো যখন এটা দৈর্ঘ্য ধরবো তখন তো আর মাইনাস প্লাস থাকবে না, তখন আমাদের এইটা হবে দৈর্ঘ্য, এটা হবে হচ্ছে উচ্চতা, বা এটা হচ্ছে ভূমি, এটা হবে উচ্চতা। তার মানে আমাদের ক্ষেত্রফল কি আসবে? হাফ ইন্টু ভূমি মানে হাফ ইন্টু উচ্চতা মানে 1/3। সো ক্ষেত্রফল করলে দেখো 1 ডিভাইডেড বাই 12 আসে। সো এখান থেকে আমরা 1 ডিভাইডেড বাই 12 কে কারেক্ট আনসার পাই। 1 ডিভাইডেড বাই 12, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। খুবই জনপ্রিয় একটি ম্যাথ, ভালো করে এটা বুঝে ক্যালকুলেশন করবা। এরপরে বলছে দেখো 6 নম্বর এমসিকিউটা, y ইকুয়ালস টু 2 এবং y ইকুয়ালস টু x রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো। এই জায়গাটা দেখে তোমার একটু কেমন কেমন লাগবে, y ইকুয়ালস টু x দুইটা দিয়ে কেমনে বের করবো, বাট প্রবলেম হইতেছে y ইকুয়ালস টু মডুলাস x। সো মডুলাস x মানে y ইকুয়ালস টু প্লাস x একটা, y ইকুয়ালস টু মাইনাস x একটা। সো y ইকুয়ালস টু প্লাস x মানে হচ্ছে এই বরাবর প্লাস এর দিকে এই বরাবর হচ্ছে একটা মূলবিন্দুগামী সমীকরণ যাবে, আর মাইনাস এক্স মানে এই বরাবর মাইনাসের দিকে একটা মূলবিন্দুগামী সমীকরণ যাবে। সো এই বরাবর যদি মূলবিন্দুগামী একটা রেখা যায়, এই বরাবর যদি মূলবিন্দুগামী একটা রেখা যায়, এবার y ইকুয়ালস টু 2 মানে 1 2, y ইকুয়ালস টু 2 এই বরাবর যদি আরেকটা রেখা যায়, তার মানে দেখো তো এর মাঝখানে একটা এরিয়া তৈরি হলো না, এইটার ক্ষেত্রফল আমাদের বের করা লাগবে। এইটার ক্ষেত্রফল আমাদের বের করা লাগবে। সো এটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এইটার ক্ষেত্রফল বের করার ওয়ে হচ্ছে খুবই সিম্পল। এইটা একটা পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে 2, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত? এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2। ঠিক আছে, আমরা এই প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করব। আমরা কি করব? এই ত্রিভুজটার ক্ষেত্রফল আগে বের করব, হ্যাঁ, এই অংশটুকু। সো এই অংশটুকুর ক্ষেত্রফল যদি বের করার ট্রাই করি, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2। সো এইটুকু আমরা ক্লিয়ারলি বুঝছি। এবারটা আমাদের এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য বের করতে হবে। এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? বের করার ওয়ে খুব সিম্পল। সো এই পয়েন্টটা ভালো করে খেয়াল করো, এই y ইকুয়ালস টু 2 রেখা y ইকুয়ালস টু mx রেখাতে সেট করছে। সো y ইকুয়ালস টু mx x রেখাকে যদি সেট করে y ইকুয়ালস টু 2 রেখা, সো এই জায়গাতে y এর ভ্যালু বসাও। সো y এর ভ্যালু যদি বসাও তাহলে x ইকুয়ালস টু 2 পাবা তুমি। তার মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা আসলে হচ্ছে 2 2 বিন্দু। তার মানে আমাদের 2 2 বিন্দু যদি হয়, 2 2 বিন্দু যদি হয়, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য আমাদের 2ই আসে। এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কি আসে? 2 আসে। সেখান থেকে এইটুকু দৈর্ঘ্য যদি 2 আসে, তার মানে আমাদের উচ্চতা 2, দৈর্ঘ্য তোমার ভূমি 2। তার মানে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একটা 2 কেটে যায়, আমাদের 2 থাকে। এবার এরকম ত্রিভুজ কয়টা আছে বলো তো? দুইটা আছে, এদিকে একটা এদিকে একটা। সো আমাদের টোটাল ক্ষেত্রফল হবে 2 + 2 মানে হচ্ছে 4 বর্গ একক। সেখান থেকে আমরা 4 বর্গ একক পাবো, তাহলে বি হবে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আয়তক্ষেত্রের বাহুগুলাকে 20% বর্ধিত করলে ক্ষেত্রফল কত অংশ বৃদ্ধি পাবে? সো আমাদের কাছে একটা আয়তক্ষেত্র নিলাম, সেই আয়তক্ষেত্রের বাহুগুলাকে আমরা 20% বৃদ্ধি করব। এদিকে এ আছে, এদিকে বি আছে, এদিকে বি আছে, এদিকে এ আছে। সো জেনারেলি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়া ইকুয়ালস টু এ বি। এখন নতুন যে আয়তক্ষেত্র আসবে, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ প্রাইম ইকুয়ালস টু কত আসবে? দেখো আমাদের আগের বাহু ছিল এ,
এখন যখনই আমরা এই বাহুকে 20% বৃদ্ধি করব, তার মানে 1.2a, এটা হচ্ছে আমাদের নতুন বাহু। b এর ক্ষেত্রেও হবে b প্রাইম ইকুয়ালস টু 1.2a, 1.2a। সো 1.2a 1.2a যদি করো, তাহলে a প্রাইম ইকুয়ালস টু কি আসবে, a প্রাইম ইন্টু b প্রাইম, মানে কি আসবে 1.2a ইন্টু 1.2a। সো ক্যালকুলেশন করলে 1.44a, 12 বার 144, দুইটা শূন্য চলে যাবে, 144ab এটা আসবে। ও এটা তো b, এটা b, সরি এটা b, এটা b হলে এটা b। সো 144ab আসবে। এবার ক্ষেত্রফলের বৃদ্ধি ডেল a ইকুয়ালস টু a প্রাইম মাইনাস a ডিভাইডেড বাই a, এটা আসে ইন্টু 100%, এটা করতে হয়। সো ভালো করে খেয়াল করলে দেখবা উপরে আসে হচ্ছে 1.44ab মাইনাস ab ডিভাইডেড বাই ab, ঠিক আছে। সব কয়টা ab কেটে ফেললে আমাদের থাকে হচ্ছে 1.44 মাইনাস 1 ইন্টু 100%, এটা থাকে। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত পাবা, 0.44 ইন্টু 100, তার মানে কত 44% পাবা। কত পাবা, 44%। সো এখান থেকে শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে আমরা 44% পাই হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। সো সোজা কথা 20% বর্ধিত করলে 1.2 1.2 আসে, ওটা দেখে বোঝা যায় যে 144 থেকে 100 বাদ দিলে 44% থাকে। এভাবে কিন্তু ডিরেক্ট দেখে বোঝা যায়, কেমন। সো আসো পরের এমসিকিউটা দেখি। বলছে তিনটা বিন্দু পি কিউ এবং আর দেয়া আছে, যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয় তখন তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত। ক্ষেত্রফল 0 হওয়া মানে তারা একই সরলরেখার উপর অবস্থিত, একই সরলরেখার উপর তিনটা বিন্দুর ক্ষেত্রফল 0 হয়। এবার বলছে দেখো 3y ইকুয়ালস টু 9x রেখাটি, 3y ইকুয়ালস টু 9x রেখাটি 3y ইকুয়ালস টু 9x রেখাটি P বিন্দু থেকে x অক্ষের উপর A বিন্দুর লম্ব দৈর্ঘ্য হচ্ছে 6। খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন, খুবই ক্রিটিক্যাল কোশ্চেন। সো আমাদের আগে দেখতে হবে যে 3y ইকুয়ালস টু 9x এইটা মানে কি। সো y ইকুয়ালস টু 3x, একটা রেখা। এবার বলছে দেখো P বিন্দু থেকে x অক্ষের উপর A বিন্দুতে লম্ব দৈর্ঘ্য হচ্ছে 6। সো P বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব দৈর্ঘ্য, তার মানে ভালো করে বোঝার চেষ্টা করো, y ইকুয়ালস টু 3x, এই রেখাটা এই বরাবর গেছে, এই বরাবর গেছে। এবার বলছে এই জায়গাতে একটা বিন্দু আছে P বিন্দু, সেই P বিন্দু থেকে x অক্ষের লম্ব দৈর্ঘ্য, এই বরাবর লম্ব দৈর্ঘ্য এটা হচ্ছে 6। সো এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 6। সো এইটুকু দৈর্ঘ্য যদি 6 হয়, এইটুকু এখান থেকে এইটুকু দৈর্ঘ্য যদি 6 হয়, তার মানে বুঝবা এই এই উপর থেকে নিচের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 6, x অক্ষের উপর লম্ব দৈর্ঘ্য সেটা হচ্ছে 6। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সো আমরা উচ্চতা পাইছি, আমাদের এই অংশটুকু লাগবে। এবার এই অংশটুকু যদি 6 হয়, তাহলে এখান থেকে এইটুকু 6, এইটুকু 6, উপর বরাবর 6 উঠছে, তাহলে এদিক বরাবর কত গেছে এটা আমাদের বের করতে হবে। এদিক বরাবর কত গেছে কিভাবে পাবো, কিভাবে পাবো, ভালো করে খেয়াল করলে আমরা এখান থেকে বুঝতে পারবো। এই জায়গাতে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার ভ্যালু ভালো করে খেয়াল করো, এখান থেকে এইটুকু কিভাবে বের করবে, এটা x অক্ষের উপর a বিন্দুর লম্বের দৈর্ঘ্য 6, x অক্ষের উপর a বিন্দুর লম্বের দৈর্ঘ্য 6। সো 6 নিলাম, y ইকুয়ালস টু mx। ও ইয়েস ইয়েস, বুঝতে পারছি বুঝতে পারছি। সো এইটা দেখো, এই পয়েন্টটা জানলেই আমরা অনেক কিছু করতে পারতেছি এখান থেকে, এই পয়েন্টটা জানলে অনেক কিছু আমরা করতে পারতেছি। আচ্ছা তারপরও একটু আমি ক্রস চেক করে নি, দাঁড়াও, মাথায় কাজ করতেছে না হঠাৎ করে। দেখো এবার বুঝতে পারছি জিনিসটা, ভালো করে বোঝার চেষ্টা করি একটু। এখান থেকে এইটুকু x এর দৈর্ঘ্য আর এখান থেকে এইটুকু y এর দৈর্ঘ্য, দুইটা মিলায় এখানে আমাদের পয়েন্ট xy আসে না। এবার দেখো এখান থেকে এইটুকু দৈর্ঘ্য y এর দৈর্ঘ্য, এটা তো আমাদের অলরেডি 6 দেয়া আছে। সো এইটা আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশনের উপর y ইকুয়ালস টু 3x, যদি আমি y ইকুয়ালস টু 6 বসাই, তাহলে 6 ইকুয়ালস টু 3x আসে। সো x ইকুয়ালস টু দেখো 2 আসে। এই যে x ইকুয়ালস টু 2 টা আসলো, এটা আসলে আমি এখান থেকে এইটুকু দৈর্ঘ্য পাইলাম না, মানে এই পয়েন্টটা, এই p পয়েন্টটা আমাদের আসলো কত, 2 আর 6। সো তার মানে এইটুকু দৈর্ঘ্য 6 আর এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 2। সো এইটুকু দৈর্ঘ্য যদি 2 হয়, তখন ক্ষেত্রফল a ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো 2 কেটে যে 6 বর্গ একক, এটাই আমাদের ক্ষেত্রফল আসে। সো রেজাল্ট আসে হচ্ছে 6, মানে অপশন ডি। এরপরে বলছে 10 নাম্বার, যে যদি -5 1 4 5 7 5 তিনটা শীর্ষবিন্দু হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। সো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে যে সমস্ত পদ্ধতিগুলো দেখছি ওগুলোর মাধ্যমেই বের করা যাবে, আবার নতুন পদ্ধতিতেও বের করা যাবে।
নতুন পদ্ধতিতে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে কি করব, আমরা হাফ নিব, তারপর ডিটারমিনেন্ট করব, -5 1, তারপরে 4 5, তারপরে হচ্ছে 7 -4 1 1 1, তিনটা পয়েন্ট 1 1 1। এবার দেখো এখান থেকে ডিটারমিনেন্ট করলে হাফ রাখলাম। প্রথমে আমরা -5 নিব, -5 নিলাম, -5 নিলে এবার এটা গুণ হবে, সো 5 একে 5, আর এই জায়গাতে +4 আসে, 1 এর সাথে -4 গুণ করলে +4 আসে। এরপরে এটা -5, হ্যাঁ এবার দেখো -1 যখন তুমি নিবা এই লাইন চলে যাবে, সো 4 7 এটা আসবে, +1 যখন তুমি নিবা তখন এটা আসবে হচ্ছে -4 4 16 প্লাস 5 7 35, এটা আসে। সো এবার এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তুমি এখান থেকে পেয়ে যাবা। প্রথমে হাফ রাখো সামনে, এই জায়গায় ক্যালকুলেশন করো, সো 5 নাম -5 নাম 45 আসবে, কেন, কারণ 5 আর 4 9, 9 এর সাথে 5 গুণ করলে 5 নাম 45। এখান থেকে দেখো -3 এর সাথে গুণ করলে -3 প্লাস গুণ করলে সো +3 আসে। এখানে তুমি গুণ করো, গুণ করলে কত আসে আমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করলে এই জায়গা থেকেও বুঝতে পারবো। সো এটা কি আমি ঠিক লিখছি? এটা আসবে -35, এটা ভুল লিখছি। সো -35 -16, সো এখান থেকে আমাদের ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 6 আর 5 11, 3 আর 4 আর 1 5, সো -51। সো এখান থেকে আমরা ভ্যালু পাবো -51। সো এখন আমরা হাফ নিলাম, নেয়ার পরে যদি ক্যালকুলেশন দেখি, সো এই -51 5 আর 6 4 5 আর 1 6, 4 আর 5 9, -96 প্লাস 3, সো হাফ ইন্টু -93 এটা আসে। সো যেহেতু আমাদের তোমার কি কয়, আমাদের যেহেতু হচ্ছে ক্ষেত্রফল মাইনাস হয় না, তার মানে 93 ডিভাইডেড বাই 2 হবে আমাদের ক্ষেত্রফল। সো এটা হচ্ছে 46 দুগুণা 92, 46.5 আসবে। সো 46.5 আসলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার অপশন বি। কেমন? এরপরে দেখো পরবর্তী এমসিকিউটা 11 নম্বরটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, খুবই ইজি একটা এমসিকিউ। দেখো আমাদের কাছে এই যখনই আমরা চতুর্ভুজ নিব তখন x = 0 মানে y অক্ষের সমীকরণ এটা, তারপরে হচ্ছে x = 0 মানে y অক্ষের সমীকরণ নিলাম। এবার বলছে x = 4, সো x = 4 মানে কি এই বরাবর 4 যাবে, সো এই বরাবর একটা সমীকরণ যাবে x = 4। এবার y = 1 মানে এই বরাবর একটা ইকুয়েশন যাবে y = 1, এটা 1। এবার বলছে y = 5 মানে এই বরাবর একটা ইকুয়েশন যাবে, সো y = 5। সো তাহলে দেখো তো এর মাঝখানে যে চতুর্ভুজ আসতেছে এটার ক্ষেত্রফল বের করতে হবে। সো ভালো করে খেয়াল করলে দেখবা যে x এর সাথে x বিয়োগ করা যায়, y এর সাথে y বিয়োগ করা যায়, করলে x আর y এর দৈর্ঘ্য পাওয়া যায়। সো x অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য হচ্ছে 4 - 0, y অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য হচ্ছে 5 - 1 মানে কত 4। সো ক্ষেত্রফল হবে হচ্ছে xy মানে হচ্ছে 4 × 4 মানে হচ্ছে 16, একদম সিম্পল 16। সো এটা দেখেই পারা যায়। পরের এমসিকিউটা বলছে x + y = a সরলরেখাটি x ও y অক্ষকে a ও b বিন্দুতে এমন ভাবে ছেদ করে যেন মূলবিন্দু থেকে 4OA = 3OB হয়, ক্ষেত্রফল বের করো। এবার আমরা কি করব, আমরা ত্রিভুজের এই সরলরেখাটা আগে দেখব। সরলরেখাটা কি আছে, x + y = a। সো যদি তুমি নিচে নিয়ে আনো x / 1, y / a = 1 আসে। সো x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 1 আর y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য a। সো আমাদের এখানে দেখো একটা বিন্দু a দিছে আর একটা বিন্দু b দিছে। সো OA এটার ভ্যালু কি দেয়া আছে, দেখো 1 দেয়া আছে। সো O এর ভ্যালু 1 আর OB এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে a, রাইট? সো 4OA প্লাস 3OB, এইটাতে যদি আমরা এখন ভ্যালু বসাই, 4OA = 3OB, সো 4 × 1 = 3 × a। সো তার মানে a = 4 / 3 পাওয়া যায়। সো a = ভ্যালু কত, 4 / 3 বা 3 / 4, 3 / 4 আসার কথা। x = OB 3 / 4, 4 / 3, অপশন সি 2 / 3। ও আচ্ছা, আমরা এখান থেকে
আচ্ছা আচ্ছা, আমরা a এর ভ্যালুটা বের করছি, a এর ভ্যালু বের করছি। আমাদের প্রশ্ন কি চাইছে দেখো, প্রশ্ন চাইছে ক্ষেত্রফল। সো আমরা এখন ক্ষেত্রফলে যাব। দেখছো অর্ধেক করে আমি মাথা ওলাই গেছি। সো ডেল এ বা ক্ষেত্রফলের ভ্যালু হাফ ইন্টু ভূমি এখন a, আর দেখো উচ্চতা হচ্ছে 4 ডিভাইডেড বাই 3। সো এইটা এটার কাটাকাটি করলে 2 ডিভাইডেড বাই 3 আসবে ক্ষেত্রফল। সো 2 ডিভাইডেড বাই 3 মানে সি হচ্ছে আমাদের এখানকার কারেক্ট আনসার। আচ্ছা, পরের এমসিকিউটা দেখি। আমাদের বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষ এক্স ইকুয়ালস টু পি এক্স ইকুয়ালস টু কিউ হলে সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো। সো এক্স অক্ষ মানে একটা জিরো আর একটা জিরো। সো জিরো টু পি আর জিরো টু কিউ যদি বের করো তাহলে ক্ষেত্রফল আলটিমেটলি পি কিউ আসে আগের মতো। সেখান থেকে ক্ষেত্রফল আসে হচ্ছে পি কিউ। কেমন? পরের কোশ্চেনটা দেখো, বলছে পি পি মাইনাস টু, তারপর আরেকটা দেয়া আছে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। সো এইটার ক্ষেত্রফল বের করার উপায় কি? উপায় হচ্ছে, সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা ডিটারমিনেন্টের মাধ্যমেই বের করা। সো ডিটারমিনেন্টের মাধ্যমে কিভাবে বের করছে এটা আমি টোটালটা না করে এখান থেকে বুঝিয়ে দিই। দেখো R2 এর প্রথমে হচ্ছে আমরা কি করছি, দুইটা বিন্দু বসাইছি, আর এখানে 1 1 নিছি, ডিটারমিনেন্ট নিছি, সামনে হাফ নিছি। সামনে হাফ নেওয়ার পর এবার এখানে আমরা দেখতেছি যে যদি আমরা টোটালটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা অনেক বেশি গিঞ্জি হয়ে যায়। সো এটা আমরা ডিটারমিনেন্টের ক্যালকুলেশন করতে হবে। সো দ্বিতীয় রো তৈরি করছি দ্বিতীয় রো থেকে প্রথম রো বাদ দিয়ে। সো দ্বিতীয় রো থেকে প্রথম রো বাদ দিলে এখানে দেখো 3 থাকে, এখানে 2 থাকে, এখানে 0 হয়ে যায়। 3 নাম্বার রো তৈরি করছি, এই জায়গায় 3 নাম্বার রো তৈরি করছি, 3 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বাদ দিয়ে। সো এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ। সো 0 হয়ে যায়, 2 হয়, এখানে -1 3 থাকে। সো এবার যখন আমরা এখানে 1 নিব, এখানে যখন 1 নিব, 1 নিলে দেখবা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হচ্ছে 3 দুগুণা 6 মাইনাস তোমার হচ্ছে 2, মাইনাস অফ -2 মানে +2 আসে। সো 6 + 2 মানে 6 + 2 মানে 8, 8 ডিভাইডেড বাই 2 আসে, মানে এখান থেকে আমরা 4 বর্গ একক পাই হচ্ছে ক্ষেত্রফল। সো এটা এবারটা পরবর্তীতে দেখো সামন্তরিকের ক্ষেত্রে কিছু আমাদের ম্যাথ দেয়া আছে। সো সামন্তরিকের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সামন্তরিকের ক্ষেত্রে একটা সামন্তরিক, এটা ধরে নিলাম একটা সামন্তরিক। এই সামন্তরিকের ক্ষেত্রে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটাও বি, এটাও বি, এটাও এ। এদের যেই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেম ভাবে সামন্তরিকের মতো আয়ত বর্গ রম্বস প্রত্যেকের কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, তাহলে এই পয়েন্টটা পাবো আমি x ইকুয়ালস টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এইভাবে অনায়াসে। এই ফর্মুলা দিয়েই কিন্তু আমরা ম্যাক্সিমাম ম্যাথ করে ফেলতে পারবো। কেমনে? আমরা যদি একটু দেখি, বলছে এ বি এবং ডি একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। তো চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তো চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবো? দেখো আমরা প্রথমে একটা নিলাম, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ডি নিলাম। তো চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এই জায়গাটা এক্স ওয়াই, এটা আমরা জানি না। এখন বের করাটা খুবই সিম্পল। কিভাবে? এই জায়গাতে দেখো আমাদের এ এর ভ্যালু দেয়া আছে 2 5, সি এর ভ্যালু দেয়া আছে কত? সি এর ভ্যালুই তো দেয়া নাই, সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। ডি এর ভ্যালু দেয়া আছে, ডি এর ভ্যালু দেয়া আছে কত? 6 8, আর বি এর ভ্যালু দেয়া আছে কত? 5 9, তাই না? সি এর ভ্যালু ধরে নিলাম এক্স ওয়াই। প্রথমে আমরা এই মাঝখানের বিন্দু কিন্তু এইটা আর এটা থেকে বের করতে পারছি। কিভাবে? এটা 6, এটা 5 হলে 6 আর 5 11, 11 ডিভাইডেড বাই 2 একটা পয়েন্ট আসে। 8 আর এটা 9 হলে 8 আর 8 16, 17 ডিভাইডেড বাই 2 আরেকটা পয়েন্ট আছে। সো 11 ডিভাইডেড বাই 2, 17 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে মাঝখানের পয়েন্ট। এখন এইটা যদি x হয়, তাহলে ভালো করে খেয়াল করো, x প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু আমাদের কিন্তু 11 ডিভাইডেড বাই 2। সো এটা কেটে যায়, তাহলে x ইকুয়ালস টু আমাদের ভ্যালু কত আসে বলো তো? 11 থেকে 2 বাদ দিলে 9। সো আমরা দেখবো এখানে প্রথমে 9 কোনটা আছে, প্রথমে 9 একটাই আছে দেখো। তাহলে বি আমাদের কারেক্ট আনসার, বাকি আমাদের করাও লাগতেছে না। বাকিটা করবা, অবশ্যই করবা, আমি আর দেখালাম না, কিন্তু বুঝতে পারছো তো আসলে আমাদের বেসিকটা কি। এরপরে বলছে দেখো 0 0 a -4 4b 5 0 এই রম্বসের শীর্ষবিন্দু হলে কর্ণ দুইটির ছেদবিন্দু কত হবে? সো কর্ণ দুইটির ছেদবিন্দু কত? ছেদবিন্দু বের করা খুব সিম্পল, যে কোনো দুইটা নাও, যে কোনো দুইটা নাও, হ্যাঁ, যে কোনো দুইটা যদি নাও তাহলে এইটার সাথে, আচ্ছা আগে আমরা চারটা নিই, হ্যাঁ চারটা নিই। সো এটা হচ্ছে 0 0, তারপরে a -4, তারপর হচ্ছে 4b, তারপরে এই পয়েন্ট নিলাম হচ্ছে 5 0। সো এখন যদি আমরা এইটার সাথে এটা কর্ণ দেখি, এটার সাথে এটা কর্ণ দেখলে দেখো আমরা পাবো হচ্ছে একটা 4 + 0 / 2, এটা হচ্ছে কর্ণ। আর পাবো হচ্ছে b
ডিভাইডেড বাই 2। সো এটা আসবে হচ্ছে 2 আর একটা হচ্ছে b ডিভাইডেড বাই 2। এই যে 2 আর b ডিভাইডেড বাই 2 এইটা ইকুয়ালস টু আমাদের দেখো এই সাইড আরেকটা ইকুয়াল আসবে, সেটা কি a প্লাস 5 ডিভাইডেড বাই 2 আর তোমার হচ্ছে 4 ডিভাইডেড বাই 2। সো b ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু যদি 4 ডিভাইডেড বাই 2 হয় তাহলে b ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে 4। আবার এইটাতে দেখো a প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু যদি আমাদের 2 হয় তাহলে a ইকুয়ালস টু আসে হচ্ছে আমাদের 4 মাইনাস 5 ইকুয়ালস টু -1। সো এখান থেকে আমরা a এবং b এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে a এবং b এর ভ্যালু পায়ে যে কোনো একটাই বসাই দিলে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি। এই জায়গায় যদি বসাই b এর ভ্যালু যদি এখানে বসাই, একটা পাচ্ছি 2, b এর ভ্যালু 4, আর একটা পাচ্ছি হচ্ছে 2। সেখান থেকে আমরা 2 - 2 একটা ভ্যালু পাই। ঠিক আছে, 2 - 2 যে ভ্যালুটা পাই এটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। সো 2 - 2 আসবে, এই যে এটা 2 - 2। সো ডি নাম্বার আসবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কেমন? আচ্ছা, সো এরপরে আসো আমাদের সঞ্চার পথের সমীকরণ। একটা জিনিস, সঞ্চার পথের সমীকরণের ক্ষেত্রে আমাদের একটা বেসিক সবসময় মনে রাখতে হবে, আমাদের একটা সরল রেখা দেয়া থাকবে, একটা বিন্দু দেয়া থাকবে। সো একটা বিন্দু x1 y1, একটা সরল রেখা সামথিং, আর মাঝখানে এমন একটা পয়েন্ট xy দেয়া থাকবে যেই পয়েন্ট থেকে তোমার বিন্দুর দূরত্ব আর রেখার দূরত্ব সবসময় সমান। এইটাই হচ্ছে তোমার সঞ্চার পথের বেসিক, যেই বেসিকটা ব্যবহার করে তুমি ম্যাক্সিমাম ম্যাথ করবা। আবার বলি, একটা সরল রেখা, একটা বিন্দু, আর মাঝখানে একটা বিন্দু বা একটা সরল রেখার পথ। সো এই মাঝখানের বিন্দু থেকে এই রেখার দূরত্ব আর মাঝখানের বিন্দু থেকে বিন্দুর দূরত্ব সবসময় সমান। এটার উপর ডিপেন্ড করেই তুমি সব সময় সঞ্চার পথের সমীকরণ বের করতে পারবা। এটাই বেসিক, সহজ করে দিলাম। যেমন দেখো প্রথম ম্যাথটা ভালো করে খেয়াল করো, 1 0 বিন্দু এবং এত রেখা, এদের মধ্যবিন্দু সমদূরবর্তী হলে সঞ্চার পথের সমীকরণ বের করো। সো মধ্যবিন্দু আমরা যদি x y ধরি, সো আমাদের প্রথম এই বিন্দু এবং x y এর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, সেটা হচ্ছে x - 1 তার হোল স্কয়ার, y - 0 মানে y স্কয়ার ইকুয়ালস টু, এবার x y থেকে এইটার দূরত্ব বের করো। দূরত্ব বের করলে দেখো আমাদের ভ্যালু আসবে মডুলাস x + 1 ডিভাইডেড বাই রুটের নিচে 1 এর স্কয়ার। একদম সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমরা x - 1 তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু x + 1 তার হোল স্কয়ার পাবো, x + 1 তার হোল স্কয়ার। সো কাটাকাটি করলে দেখো x স্কয়ার - 2x + 1 প্লাস y স্কয়ার, এই সাইডে আসে x স্কয়ার প্লাস 2x প্লাস 1। সো এটা কেটে যায়, 1 1 কেটে যায়। সো y স্কয়ার ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে হচ্ছে 4x। সো দ্যাটস ইট, y স্কয়ার ইকুয়ালস টু 4x। এটা আসে হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার, মানে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। সেম ভাবে 0 - 1 বিন্দু এবং y = 1 সরলরেখা থেকে সমান দূরবর্তী বিন্দু সঞ্চার পথ বের করো। সো আমাদের একটা পয়েন্ট দেয়া আছে 0 - 1, আর একটা রেখা দেয়া আছে y - 1 = 0, মাঝখানে xy বিন্দু আছে। সো প্রথমে আমরা এইটা থেকে এটার দূরত্ব বের করব, x স্কয়ার প্লাস y প্লাস 1 তার হোল স্কয়ার, আর এখান থেকে এটার সমীকরণ xy থেকে দূরত্ব বের করব। সো y - 1 তার মডুলাস, নিচে আমাদের রুটের নিচে 1 স্কয়ার প্লাস z স্কয়ার, 0 স্কয়ার আছে যেটা দেয়া লাগে না, সো 1 স্কয়ার। সো এখান থেকে যদি ক্যালকুলেশন করো, x স্কয়ার প্লাস y প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু y - 1 তার হোল স্কয়ার। সো এটা এখন কাটাকাটি করবা, বাকি অ্যান্সার চলে আসবে। পরের এমসিকিউটা দেখো একদম সিমিলার বেসিক। এবার xy টা উল্লেখ আছে, আগে উল্লেখ ছিল না, এখন xy উল্লেখ আছে। সো এটা তোমরা করবা একদম বেসিক দিয়ে। আমরা এই তিনটা দেখে ফেললাম। সো এতক্ষণে আমরা পর্ব 2 এর শেষে চলে আসছি, এবং আমাদের সেই আগের কথা, শুধু কঠোর পরিশ্রম নয়, নিয়মিত কঠোর পরিশ্রমই তোমাকে সফল করে তুলবে। নিয়মিত কঠোর পরিশ্রম করো, আল্লাহ ভরসা, ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। ভাইয়ের জন্য দোয়া করবা।